কল করা হয়েছিল। এই দুটো নম্বরই ইউপি রেজিস্টার করা। হাথিরাম বলে এটাও চিত্রকূটেরই হবে। এছাড়াও একটা নম্বরে ডায়াল করা হলেও কল করা হয়নি। সেই নম্বরটা সখীর অ্যাড্রেসে রেজিস্টার করা। টপির মোবাইলের মেমোরি কার্ডে একটা মেয়ের সাথে বেশ কিছু ছবি। ইমরান বলে এটা চন্দ্রা হতে পারে, যে টপির গার্লফ্রেন্ড ছিল, তবে মেয়েটার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। হাথিরাম আর ইমরান দেরি না করে তখনই সখীর বাসায় চলে আসে। সখী বলে আমি সত্যিই কিছু জানি না। ইমরানের মুখ থেকে নম্বর শুনে সখী বলে এটা আমি ওই চন্দ্রাকে কিনে দিয়েছিলাম, ওর সাথে আমার সম্পর্ক ছিল আর আমি ওর মোবাইল রিচার্জ করে দিতাম, কিন্তু সে ওই টপির সাথে সম্পর্কে জড়ায়। পরে শুধু জানতে পারি সে আর টপি মিলে কোনো বিজনেস করবে। হাথিরাম জিজ্ঞেস করে তোমার কাছে চন্দ্রার কোনো ছবি আছে? সখী বেশ ভয় পেয়ে বলে এরকম কারো ছবি বাসায় কেউ রাখবে? সখীর বাড়ি থেকে বের হতেই হাথিরাম ইমরানকে বলে এই সবকিছুর সাথে চিত্রকূটের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। তখনই হাথিরামের কাছে একটা কল আসে। দ্রুত থানায় আসতে দেখে থানার বাইরে মিডিয়ার ভিড়। মিডিয়ায় চিনির খবরটা ছড়িয়ে গেছে যে গীতা আসলে কোনো মেয়ে না, বরং একজন ছেলে যার নাম চিনি। গাড়ি থেকে নামতেই মিডিয়া হাথিরামকে ঘিরে ধরলে হাথিরাম কোনো রকমে থানার ভেতরে এসে দেখে সিবিআই ডিপার্টমেন্ট কেস হ্যান্ডওভার করতে এসেছে। ভাগাত আর আমরিশকে আসতে দেখে হাথিরাম অস্থির হয়ে বলে কেউ ইচ্ছা করে আমার কেসের খবর লিক করছে। আজকে আমরা তারেকের লাশ পেয়েছি, দ্রুতই কেস সলভ করতে পারবো। ভাগাত গম্ভীর গলায় বলে আমার আর কিছুই করার নেই, এটাই কমিশনারের আদেশ, তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভাগাত যেতেই হাথিরাম রেগে আমরিশের কলার চেপে ধরে বলে এটা তুই করেছিস তাই না? আমরিশ রেগে বলে তোকে বাঁচাতে গিয়ে নিজের চাকরি আমি হারাতে চাই না। এদিকে হাথিরাম তার মনোবল সম্পূর্ণ হারিয়ে ফেলে। কান্না ভেজা চোখ নিয়ে রিভলভার ডেস্কে রেখে থানা থেকে বের হয়। সাথে সাথেই মিডিয়া তাকে আবারও ঘিরে ধরে। একটা বাচ্চা ছেলে আর তার বাবা রাতে খাবার খেতে বসেছে। সেটা খাবারের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে রোজ রোজ এই খিচুড়ি খেতে পারবো না। বলেই প্লেট ঠেলে সরিয়ে দিলে বাবা রেগে জোরে থাপ্পড় দিয়ে বলে চুপচাপ খেয়ে নাও, তোমার কথা ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। সেটা রাগে বাসা থেকে দৌড়ে বের হয়ে রাস্তায় চলে আসে। বাবাও তার পিছু পিছু আসে। একটুর জন্য একটা ট্যাক্সির সাথে তার ধাক্কা লাগেনি। সেটার বাবা এগিয়ে এসে রেগে আবার একটা চড় মারে। এটাই হলো ছোটবেলার হাথিরাম আর তার বাবা। গল্প চলে আসে বর্তমানে। ক্লান্ত বিধ্বস্ত শরীরে হাথিরাম বাসায় ফেরে। কবিতাকে তার পাশে বসতে বলে। হাথিরাম তার সাসপেন্ড হওয়ার কথাটা বলতেই যাচ্ছিল, তখনই সিদ্ধার্থ একটা ফর্ম সাইন করানোর জন্য নিয়ে আসে। কবিতা বলে বিভিন্ন পেশার মানুষের সাথে স্টুডেন্টদের আলাপ করিয়ে দেওয়ার জন্য ক্লাসের প্যারেন্টসদের মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। হাথিরাম বেশ বিরক্তি নিয়ে ফর্মে সাইন করে। সিদ্ধার্থ যেতে কবিতা জিজ্ঞেস করে কি যেন বলতে চাচ্ছিলে? হাথিরাম বলে না কিছু না। এদিকে থানায় ইমরান সব এভিডেন্সের লিস্ট ভাগাতকে দিলে ভাগাত সেটা রেনুর হাতে দেয়। সিবিআই অফিসার রেনুই এখন এই কেসের ইনচার্জ। ভাগাত বলে এখানে দিল্লি পুলিশের ইনভেস্টিগেশনের সব তথ্য আছে, আর কোনো প্রয়োজন হলে ইমরান তো আছেই। ফ্রেশ হয়ে হাথিরাম বাইক নিয়ে থানায় চলে আসে। থানার ভিতরে ঢুকতেই যাবে তখনই সিবিআই কে বের হতে দেখে চায়ের দোকানের সামনে দাঁড়ায় যেন তাকে না দেখা যায়। একে একে টপি, কবির, চিনি আর বিশাল সবাইকে গাড়িতে ওঠানো হচ্ছে। হাথিরাম খেয়াল করে চিনি হয়তো শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন কোনো কিছু ইশারা করছে। হঠাৎ পেছনে তাকাতেই দেখে সেই নতুন চাওয়ালা কেমন ভাবে যেন চিনিকে দেখছে, আর চিনিও তাকে দেখছে। হাথিরাম অন্যমনস্ক হতেই সে পালিয়ে যায়। সিবিআই যেতেই হাথিরাম হাজিরা খাতায় সাইন করতে গেলে দেখে আমরিশ আর ইমরান কেবিন থেকে বের হচ্ছে। আমরিশ হাথিরামকে বলে দেখো কাল যা হয়েছে সেটা ভুলে যাও, আমরা অনেক দিনের বন্ধু, কোনো দরকার লাগলে আমাকে বলবে। হাথিরাম আমরিশের এমন টিটকারিতে রেগে বের হতে গেলেই ইমরান পেছন থেকে ডেকে বলে আজ সন্ধ্যায় আড্ডায় আসবেন, আমার তরফ থেকে পার্টি দিব। হাথিরাম রেগে বলে আমার সাসপেন্ড হওয়ার খুশিতে? ইমরান মুখটা মলিন করে বলে আমি এমন বোঝাইনি। হাথিরাম রেগে চলে গেলে ইমরানের হাথিরামের কথায় বেশ খারাপ লাগে। রেনু তার টিমকে পুরো কেসের ব্রিফিং দিয়ে দেয়। সিবিআই ইনফর্মার কালিয়াকে সব তথ্য বের করতে বলে। পরের দিনে কালিয়া সিবিআইকে একটা লিড দেয়। সেই অনুযায়ী তারা বেশ গভীর রাতে স্পটে পৌঁছে যায়। সেখানে কালিয়া বশির ভাইয়ের সাথে সিবিআই এর পরিচয় করিয়ে দেয়। বশির সবাইকে কবিরের বাসায় নিয়ে আসে। সিবিআই তল্লাশি করে সেখানে কিছু অস্ত্র আর কবিরের পাসপোর্ট খুঁজে পায়, যেখানে লেখা কবির একজন পাকিস্তানি। কে যেন আড়াল থেকে সিবিআই তল্লাশি করার ভিডিও করে নেয়। এদিকে হাথিরাম কাকে যেন বারবার কল করেই যাচ্ছে, কিন্তু ফোনে সুইচ অফ দেখাচ্ছে। হাথিরাম মুকেশের হোটেলে এসে জানতে পারে হাথিরাম আর ইমরান যখন মুকেশের সাথে দেখা করে তার পরের দিনই মুকেশ দুবাই চলে গেছে। হাথিরাম আর দেরি না করে ভাগাতের বাসায় আসে। হাথিরাম বেশ অস্থির হয়ে বলে আমি ঠিক লাইনেই ছিলাম, আমরা ওই তারেকের লাশ পেয়েছিলাম। আবার ওই মনোজ আমরা দেখা করতে যাওয়ার পরের দিনই দুবাই পালিয়ে গেছে। কেউ একজন আছে যে সব প্রমাণ নষ্ট করছে। ললিতার পোষা কুকুর সাবিত্রীকে নিয়ে হাসপাতালে এসেছে। ডক্টর জানায় সাবিত্রীর বাচ্চা হবে। এটা শুনে ডলি বেশ খুশি হয়ে যায়। তখনই সিবিআই ইন্সপেক্টর সুনীল ডলিকে কল দেয়। সুনীল বলে আমরা সঞ্জীব স্যারকে ফোনে পাচ্ছি না, আপনি বলতে পারবেন স্যার কোথায়? সে অফিসেও নেই, ভাবলাম হয়তো আপনার সাথে আছে।
সিবিআই এর ফোন রেখে ডলি সঞ্জীবকে কল করে, কিন্তু তার ফোন অফ পায়। সঞ্জীবের বডিগার্ড ধর্মেন্দ্রকে কল করলে ধর্মেন্দ্র জানায় স্যার অফিসে মিটিং এ আছে। ডলি রেগে বলে, আমাকে মিথ্যা বলো না, সিবিআই আমাকে কল করেছিল। ধর্মেন্দ্র বাধ্য হয়ে সব সত্য বলে দেয়। আসলে সঞ্জীব এখন সারার বাসায় আছে। সারা ডলির প্রসঙ্গ তুললেই সঞ্জীব বিরক্ত হয়ে সেটা এড়িয়ে যায়। তখনই সিবিআই সঞ্জীবকে কল করে দেখা করার কথা বলে। এই সবকিছু ডলির নিচে গাড়িতে বসেই দেখছিল। সে যেন তার চোখকে বিশ্বাস করতে পারছে না। এদিকে ক্লান্ত হাথিরাম বাসায় ফিরলে কবিতা বেশ গম্ভীর গলায় বলে, আমি জানি তুমি সাসপেন্ড হয়েছ, তোমার ফিরতে দেরি হচ্ছিল বলে থানায় কল করেছিলাম। পরের দিন সকালে সিদ্ধার্থ বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। তখনই রাজু তার বন্ধুদেরকে নিয়ে এসে বলে, চল গাড়িতে করে গোয়া ঘুরে আসি, সন্ধ্যার মধ্যে চলে আসবো। সিদ্ধার্থ বলে, আজ আমার স্কুলে টেস্ট আছে। রাজু যেতে যেতে চিৎকারি করে বলে, পড়াশোনা করে খুব বড় বানুসবি মনে হচ্ছে। সিদ্ধার্থ রাজু সেই গোপন রুমে এসে চাবি নিয়ে আলমারি খুলে বন্দুকটা বের করে নিজের কাছেই রেখে দেয়। তারপর স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সঞ্জীব সারাকে নিয়ে সিবিআই এর অফিসে দেখা করতে আসে। রেনো সঞ্জীবকে জানায়, আপনার মার্ডারের জন্য অনেক প্ল্যানিং করা হয়েছিল, আর এর সাথে আইএসআই যুক্ত। ধরা পড়া 4 জনের মধ্যে একজন টেরোরিস্ট। প্ল্যানটা কাঠমান্ডুতে হয়েছিল। নেপালের একজন টেরোরিস্ট এর সাথে যুক্ত। অস্ত্র গৌরবপুর থেকে দেশের ভেতরে ঢোকে। ওরা আপনার কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যায়। সামনে ইলেকশন, তার আগেই হয়তো দেশের গণতন্ত্রে আঘাত আনার জন্য এগুলো করা হয়েছে। সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এসবে কি কোনো প্রমাণ আছে? রেনু বলে, অবশ্যই আছে, আমরা পরশু প্রেস ব্রিফিং করব, সব প্রমাণ সেখানেই দিব। সঞ্জীব যেহেতু ভিকটিম, তাই তাকে আগেই জানানো হলো। এদিকে স্কুলে আসতেই সবাই সিদ্ধার্থকে বিরক্ত করা শুরু করে। সিদ্ধার্থকে মারার জন্য তাকে ধাওয়া করলে সিদ্ধার্থ নিজেকে বাঁচাতে বন্দুক বের করে সবাইকে ভয় দেখায়। হাতিরা নদীর ধারে বসে আছে। তখনই তার কাছে স্কুল থেকে কল আসে। হতদন্ত হয়ে সিদ্ধার্থের স্কুলে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পথে ইমরানকে কল করে। ইমরান প্রথমে অভিমান করে ফোন না ধরলেও পরে কোনো দরকার আছে মনে করে ফোন রিসিভ করে। হাতিরাম আর ইমরান স্কুলে আসলে প্রিন্সিপাল বেশ রেগে বলে, আপনি এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হতে পারেন? আমাদের কি পুলিশে কমপ্লেন করতে হবে? হাতিরাম বলে, আমি নিজেই পুলিশ। ইমরান বলে, আমি বাচ্চার জন্য ক্ষমা চাচ্ছি, এবারের মতো মাফ করে দিন। ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওকে একটা সুযোগ দিন। যদি তাও একই কাজ করে তাহলে আপনি কমপ্লেন করতে পারেন। প্রিন্সিপাল প্রথমে মানতে না চাইলেও ইমরানের কথায় রাজি হয়ে যায়। অফিসে উঠতে উঠতে সারা বেশ দ্বিধা নিয়ে বলে, তোমার কি মনে হয় সিবিআই কি সত্যি বলছে? সঞ্জীব বলে, হতে পারে, এমনই প্ল্যানিং করা হয়েছিল। আর আমি এর আগেও সরকারের অনেক বড় বড় মাথাদের গোপন তথ্য ফাঁস করেছি, তাই আমাকে মারলে জনগণ স্বাভাবিকভাবেই এই সরকারকে ভোট দিবে না। এদিকে হাতিরাম সিদ্ধার্থকে নিয়ে বাসায় আসে। প্রচুর রেগে বন্দুক নিয়ে বলে, এটা কোথায় পেয়েছো? সিদ্ধার্থ মুখ না খুললে জোরে থাপ্পড় মারে। সিদ্ধার্থ তাও সত্যি না বললে হাতিরাম রেগে বলে, তোর এই বন্ধুগুলোই তোকে বন্দুক দিয়েছে তাই না? আমি আজ ওদেরকে দেখে নিব। বলে বন্দুক নিয়ে বেরিয়ে যেতে গেলেই সিদ্ধার্থ বাবাকে আটকানোর অনেক চেষ্টা করে। হাতিরাম তাও না মানলে বাবাকে থামানোর জন্য সিদ্ধার্থ আয়নায় মাথায় জোরে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলে। হাতিরাম দ্রুত সিদ্ধার্থকে কোলে নিয়ে হাসপাতালে আসে। রাতে সঞ্জীব বিক্রমের সাথে দেখা করতে তার বাসায় আসে। বিক্রম বলে, সিং অনেকটা লসেই আমার কাছে চ্যানেল বিক্রি করতে চায়। সঞ্জীব বলে, আমি এসব সমাধান করতে পারি, তবে তার পরিবর্তে আমি চ্যানেলের ফুল কন্ট্রোল আর 10% প্রফিট চাই। বিক্রম জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব, যেহেতু এর আগে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। সঞ্জীব বলে, আমি তখন শুধু আমার কাজ করছিলাম, এটা পার্সোনাল কোনো ইস্যু না। বিক্রম বলে, কেউ দেখে না এরকম একটা চ্যানেল আমি কেন কিনতে চাইবো? সঞ্জীব কিছুক্ষণ ভেবে বলে, কেমন হবে যদি কালকে আমরা আবার কথা বলি? পরের দিন রাত 9টার খবরে সঞ্জীব ক্যামেরার সামনে এসে বলে, প্রথমে তারা আমার মুখ বন্ধ করতে চেয়েছে কিন্তু পারেনি, আমাকে শেষ করতে চেয়েছে তাও পারেনি, আমাকে কখনোই থামানো যাবে না। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে সঞ্জীবের নিউজ দেখছে। বিক্রম নিউজ দেখে টিটকারির হাসি হাসে। বরাবরের মতো সঞ্জীব এবারও প্রেস কনফারেন্সের আগেই তার মার্ডারের সাথে আইএসআই এর যুক্ত থাকার খবরটা ফাঁস করে দেয়। ইমরান টুইটারে এই বিষয়ে সবার প্রতিক্রিয়া দেখছে। তখনই কলিং বেল বাজলে দরজা খুলতেই ইমরান দেখে বাইরে হাতিরাম। হাতিরাম বলে, আমাদের সবচেয়ে বড় ভুল ছিল ওই 4 জন যা বলেছে আমরা তাই বিশ্বাস করেছি। কোথায় কোথায় না গিয়েছি। আমার স্ত্রী হয়তো ভাবছে সে কাকে বিয়ে করলো, ছেলে তো আগে থেকেই কথা বলে না। আর সবাই হয়তো ভাবছে আমি থাকতে কেস সলভ হবেই বা কি করে। চিন্তা করো না, তোমার উপর কোনো দোষ আসবে না। ইমরান বলে, আপনি না থাকলে কেস এতদূর এগোতোই না। হাতিরাম চলে যেতে গেলে ইমরান বলে, কাল সিবিআই এর প্রেস কনফারেন্স আছে। পরের দিন সিবিআই এর প্রেস কনফারেন্সে হাতিরাম লুকিয়ে লুকিয়ে দেখতে আসে। কাকতালীয় ভাবে সে সারার ঠিক পাশেই বসে। সারা হাতিরামকে দেখে বলে, আপনি এই কেসে তদন্ত করছিলেন তাই না? হাতিরাম বলে, এই জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। সিবিআই বলে, তার এক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তার ঘর থেকে সুইসাইড নোট পাওয়া গেছে। এই কথা শুনে ইমরান আর হাতিরাম অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, কারণ তারা
খুব ভালো করে জানতো তারেককে খুন করা হয়েছে। সিবিআই বলে হোটেলে যাওয়ার আগে কবির পাটনাতে একটা বাসা ভাড়া করেছিল। সিবিআই সেখানে রেড করে কিছু অস্ত্র, পাকিস্তানি পাসপোর্ট আর কিছু জিহাদি কাগজপত্র পেয়েছে, যেখানে উর্দুতে কবিরের নাম লেখা ছিল। এটা দেখে ইমরানের মুখ হা হয়ে যায়, কারণ কবির তো উর্দু লিখতে বা পড়তে জানেই না। ইমরান ফোনের বাহানা দিয়ে ইশারায় হাথিরামকে বাইরে আসতে বলে। হাথিরাম যেতে গেলে তার পকেট থেকে নোটবুকটা পড়ে যায়। সারা সেটা দেখতে পেয়ে তুলে নিয়ে দেখে সেখানে কেস সম্পর্কে অনেক ইনফরমেশন লেখা। ইমরানের কাছে এসে হাথিরাম অবাক হয়ে বলে, আমরা তারেকের বাসায় গিয়েছি, এটা তারেক জানতো, এমনকি তার চাচাকেও তুলে নিয়ে এসেছি। এটা জেনেও সে বাসায় গিয়ে সুইসাইড নোট লিখে রেখেছে। কেউ একজন তার গলা টিপে দিল আর সে একাই পানিতে ঝাঁপ দিল। ইমরান ঠান্ডা গলায় বলে, আমি তো ভাবছি অন্য কিছু। যে জিহাদি কাগজ পাওয়া গেছে সেখানে কবিরের নাম লেখা, কিন্তু কবির তো উর্দুই জানে না, তার মানে এই সব কিছু সাজানো। কবির তখন বাচ্চা একটা ছেলে, বাবা আর বড় ভাইয়ের সাথে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছে। তাদের সিটের অপর পাশে এক হিন্দু মহিলা তার মেয়ের সাথে বসা। মেয়েটার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে তার কবিরের ভাইকে বেশ ভালোই লেগেছে। রাতে খাবার খাওয়ার জন্য কবিরের বাবা গরুর গোশত আর রুটি বের করলে হিন্দু সেই মহিলাটা এসব দেখে বমি করতে শুরু করে। কবিরের ভাই মহিলাটাকে পানি দিতে চাইলে সে সেটা দূরে ঠেলে দেয়। হাতিরাম আর ইমরান পার্টনার বাটলা হাউসে আসে, যেখানে কবির বাসা ভাড়া নিয়েছিল বলে সিবিআই দাবি করেছে। বাইক থেকে নেমে ইমরান বলে এই বাসার মালিক সৌদি থাকে, একজন প্রপার্টি ডিলার বাশির ওদের 4 জনকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিল। হাতিরাম আর ইমরান সোজা বাশিরের অফিসে চলে আসে। ইমরান সেই ঘর দেখতে চাইলে বাশির বলে সিবিআই নোটিশ দিয়ে সিল করে গেছে, আর যে 2টা চাবি ছিল সেগুলো তো আপনারাই নিয়ে গেছেন। আমি নিজেই এগ্রিমেন্ট সাইন করিয়েছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি এরা এত খারাপ। পরে টিভিতে ওদের ছবি দেখে আমি সিবিআই কে কল করি। হাতিরাম খেয়াল করে অফিসে ক্যামেরা আছে। ইমরান জিজ্ঞেস করে পেপার কবে সাইন করানো হয়েছিল। বাশির বলে গত মাসের 12 তারিখ। তখনই হাতিরামের কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে একজন বলে, চিনি নেপালি এজেন্ট না, যদি সব সত্য জানতে চান তাহলে 1 ঘন্টার মধ্যে আমার সাথে নিজামুদ্দিন স্টেশনে দেখা করুন। ইমরান আর হাতিরাম বাশিরের অফিস থেকে বের হলে হাতিরাম বলে সিসিটিভি ক্যামেরা যেহেতু আছে সেহেতু ফুটেজও অবশ্যই থাকবে। এরপর তারা সোজা স্টেশনে চলে আসে। হাতিরাম আর ইমরানকে দেখে স্টেশনের বাইরে চায়ের দোকানের ছেলেটা উঠে দাঁড়ায়। হাতিরাম জিজ্ঞেস করে, থানায় চিনির সাথে দেখা করতে গিয়েছিলে তাই না? ছেলেটা বেশ গম্ভীর গলায় বলে, আমি চিনিকে ছোট থেকেই জানি, আমাদের এখানেই দেখা হয়েছিল, ট্রেন নম্বর 14056। আমি তখন ট্রেনে ময়লা কুড়াতে গিয়েছিলাম আর তখন সেখানে চিনিকে বসে থাকতে দেখি। এরপর তাকে একটা কলা খেতে দেই। চিনির বাবা মারা গিয়েছিল আর তার মামা আইসক্রিম আনার কথা বলে তাকে ট্রেনে ফেলে চলে যায়। এরপর চিনি আমাদের সাথেই থাকতে শুরু করে। একদিন শাকালার চোখ পড়ে চিনির উপর। এভাবেই কাটে চিনির ছোটবেলা। একদিন বিহারি গ্যাং শাকালাকে মেরে টুকরো টুকরো করে দেয়। এরপর চিনি তাদের থেকে মুক্তি পায়। আমি আর চিনি রাস্তায় থাকতাম। চিনি জীবনে কিছু করতে চাইতো, তাই নাইট স্কুলে পড়তো আর একটা মলে চাকরি করতো। এরপর সে পার্লারে কাজ করতে শুরু করে। সেখানেই মুকেশের সাথে চিনির পরিচয়। মুকেশের লোকদের সাথে গাড়িতে বসে ব্যাগ ডেলিভারি দিত। ইমরান জিজ্ঞেস করে ব্যাগে কি থাকতো। ছেলেটা বলে কালো টাকা। হাতিরাম চিত্রকূটের কথা জিজ্ঞেস করলে ছেলেটা বলে সেখানেও তো অনেকবার গেছে, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, সে শুধু বলতো 5 লাখ টাকা জমিয়ে নেই, এরপর এই কাজ ছেড়ে দিব। আমরা তো এই স্টেশনেই থাকি, এসব নেপাল পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওকে বাঁচিয়ে নিন প্লিজ। চিনি সহ বাকি সবাইকে সেন্ট্রাল জেলে আনা হয়। পুরুষদের জেলে মেয়ের মতো দেখতে চিনিকে দেখে সবাই বেশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। চিনি ভীষণ ভয় পাচ্ছে। এদিকে সিদ্ধার্থকে রাজু আর তার গ্যাং ডাকলে সিদ্ধার্থ ভয়ে ভয়ে তাদের সাথে দেখা করতে চলে আসে। রাজু পুরো ঘর খুঁজেও তার বন্দুক খুঁজে পায় না। রাজুর চাচা কেদার রেগে রাজুর কলার টেনে ধরে বলে, ওটা কোনো খেলনা না, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে আমার বন্দুক ফেরত চাই। এসব দেখে সিদ্ধার্থ ভীষণ ভয় পেয়ে যায়। রাতে হাতিরাম খাবার খাচ্ছে, তখন সিদ্ধার্থ এসে বলে, বন্দুক কোথায় বাবা? আমি যার থেকে নিয়েছিলাম তাকে ফিরিয়ে দিব। হাতিরাম বলে, আমি জানতে চাই কে তোমাকে বন্দুক চালানো শিখিয়েছে। বলেই হাতিরাম প্লেট রেখে আলমারিতে থাকা বন্দুক প্যান্টে গুজে নেয়। কবিতা জিজ্ঞেস করে, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? হাতিরাম বলে, তোমাকে আমার ভরসা নেই, যদি নিজের আদরের ছেলেকে আবার দিয়ে দাও। বলেই রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডলি আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছিল আর নিজেকে দেখছিল। তখনই সঞ্জীব বাসায় আসলে ডলি বলে, আমাদের বেবি নেওয়া উচিত, বলেই কান্না করতে থাকে। সঞ্জীব ডলিকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। সঞ্জীবের কাছে সারার কল আসলে ডলি ঘুমের ঘরেই বলে, এটাই ওই মেয়েটা তাই না? আমারও নাম মনে নেই। সঞ্জীব বুঝতে পারে ডলি তার আর সারার অ্যাফেয়ারের কথা জেনে গেছে। এদিকে হাতিরাম আর ইমরান কবিরের ভাড়া
বাসায় রাতের অন্ধকারে লুকিয়ে আসে। ইমরান দরজায় পাহারা দিচ্ছে আর হাথিরাম চাবিওয়ালাকে দিয়ে বাশিরের অফিসের তালার ডুপ্লিকেট চাবি বানাচ্ছে। চাবি বানানো হলে মুখে কাপড় বেঁধে হাথিরাম আর ইমরান টর্চ লাইট হাতে অফিসের ভেতরে ঢোকে। প্রথমে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় যেন তাদের দেখা না যায়। ইমরান কম্পিউটারে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সেদিন অফিসে কেউ আসেইনি। হাথিরাম সব কাগজপত্র ঘেটে দেখে সেখানে দিল্লির একটা ট্রেনের টিকিট, মানে বাশির তখন পরিবারের সাথে দিল্লিতে ছিল। প্রতিদিনের মতো আজও সঞ্জীব টক শোতে তার মার্ডার কেস নিয়ে কথা বলে। শুটিং শেষে সঞ্জীব পানি খেতে খেতে হেসে সারার দিকে তাকালে সারার রাগ দেখিয়ে তার কেবিনে এসে ব্যাগে কিছু একটা খুঁজতে থাকে। তখনই রোহান আসে যে ইন্টার্নশিপ করতে এখানে জয়েন করেছে আর তাকে সারার আন্ডারে দেওয়া হয়েছে। রোহান এসে হাই বলে সারা বিরক্ত হয়ে বলে, তুমি নিশ্চয়ই কোনো বড়লোক বাবার মিডিয়া চ্যানেলে ডিপার্টমেন্ট হেড হিসেবে জয়েন করার আগে এখানে ইন্টার্নশিপ করতে এসেছো। রোহান অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? সারা বিরক্ত হয়ে তার ব্যাগ ঘাটতেই সেখানে হাথিরামের নোটবুকটা পায়, যেখানে সঞ্জীবের মার্ডার কেসের ব্যাপারে অনেক তথ্য ছিল। এদিকে ইমরান থানায় এসে কবিরের ক্রিমিনাল রেকর্ড ফাইল বের করে আর তার একটা ছবি তুলে নেয়, যেখানে কবিরের বাবা ব্রিজমোহনের নাম আর ঠিকানা লেখা। অসময় ইমরানকে থানায় দেখে আমরিশ জিজ্ঞেস করে, আরে তুমি এখানে? তুমি স্টাডি লিভে আছো। ইমরান বলে, আসলে একটা ক্যাসেটের ডিটেলস দরকার ছিল, বলেই ফাইলটা আবারও সেলফে রেখে দেয়। আমরিশ বলে, ভালো মতো পড়াশোনা করো, আমাদের সবার নাম উজ্জ্বল করো। ইমরান যেতেই আমরিশ দেখে ইমরান আসলে কবিরের ফাইল ঘাটছিল, কিন্তু সে আমরিশের কাছে ব্যাপারটা লুকিয়ে গেছে। ইমরান আর হাথিরাম কবিরের বাবার সাথে দেখা করতে আসলে কবিরের বাবা বেশ গম্ভীর গলায় বলে, স্কুলে থাকতে ও ছোটখাটো চুরির অভ্যাস ছিল। এরপর ধীরে ধীরে সে গাড়ি বাইক এসব চুরি করতে শুরু করে। একবার যদি কারো ক্রিমিনাল রেকর্ড হয়ে যায় তখন সে আর এটা থেকে পিছু ছাড়াতে পারে না। গত 6 থেকে 7 বছরে আমি কবিরের চেহারাও দেখিনি। হাথিরাম জিজ্ঞেস করে, কবির কি কোনো জিহাদি কাজের সাথে যুক্ত ছিল? কবিরের বাবা অবাক হয়ে তাকালে ইমরান বলে, আসলে ওর কাছ থেকে একটা মেডিকেল সার্টিফিকেট পাওয়া গেছে, যেটা দেখে বোঝা যাচ্ছে সে মুসলমানি করিয়েছে। কবিরের বাবা বেশ গম্ভীর হয়ে বলে, ওই সার্টিফিকেটটা আমি বানিয়েছিলাম, কারণ আমি চাইনি কবিরের সাথেও তার বড় ভাইয়ের মতো কিছু হোক। সেদিন ট্রেনে কবির তার বড় ভাই আর বাবার সাথে কোথাও একটা যাচ্ছিল। স্টেশনের সবার মুখে রামের নাম থাকবে বলে মিছিল করতে থাকা কিছু লোক ভাবে কবিরের ভাই হয়তো হিন্দু হয়েও গরুর গোস্ত খাচ্ছে। কবিরের ভাইয়ের কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট ছিল না যে সে আসলেই মুসলিম, তাই সবাই গণপিটুনি দিয়ে কবিরের ভাইকে সেখানেই মেরে ফেলে। ছোট্ট কবির ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে কান্না করতে থাকে। কবিরের বাবা আফসোস করে বলে, আমার ছেলে মুসলমান হয়ে জীবনযাপন করতে ভয় পায়, আর সেখানে আপনারা ওকে জিহাদি বানিয়ে দিচ্ছেন। এদিকে জেলে চিনির মাথায় লম্বা লম্বা চুল কেটে ছোট করে দেওয়া হয়। চিনি কান্না করছে, তার সামনে কবির বসে আছে। হঠাৎ মুখে গামছা পাচানো একটা ছেলে হাতে ধারালো ব্লেড নিয়ে কবিরের কাছে এসে বলে, তুই পাকিস্তানি জিহাদি? বলেই কবিরের গলায় ধারালো ব্লেড চালিয়ে দেয়। রাজু বাইক নিয়ে এসে সিদ্ধার্থকে ডেকে বলে, দেখি কতটা ব্যথা পেয়েছিস। বলেই সিদ্ধার্থের মাথা কাটা জায়গায় হাত দিলে সিদ্ধার্থ ব্যথায় কাকিয়ে ওঠে। রাজু বলে, তাহলে তো বেশ ভালোই ব্যথা পেয়েছিস, চল সামনে থেকে ঘুরে আসি। সিদ্ধার্থ প্রথমে যেতে না চাইলে রাজু বলে, 10 মিনিটে ঘুরে চলে আসবো। সিদ্ধার্থ ভয়ে ভয়ে রাজি হয়। রাজু সিদ্ধার্থকে নিয়ে নদীর ধারে ব্রিজের নিচে আসে। সেখানে আগে থেকেই তার চাচার দলবল গাড়ি নিয়ে উপস্থিত ছিল। রাজু শান্ত গলায় সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, আমার পিস্তলটা কোথায়? সিদ্ধার্থ বেশ ভয় পেয়ে বলে, আমি জানি না। রাজু রেগে সিদ্ধার্থকে এক থাপ্পড় মারে। সিদ্ধার্থ পালাতে গেলে রাজুর চাচার দলবল সিদ্ধার্থকে অনেক মারে। কেদার সিদ্ধার্থের কাছে এসে বলে, পিস্তল ফেরত দিয়ে দাও, না হলে ব্যাপারটা ভালো হবে না। এদিকে সারা অমিতোষকে কল করে গোয়ালা গুজ্জারের ব্যাপারে জিজ্ঞেস করলে অমিতোষ বলে, গোয়ালা গুজ্জারের রিয়েল এস্টেটের বিজনেস ছিল। সারা গোয়ালা গুজ্জারের পলিটিক্যাল কানেকশনের ব্যাপারে জিজ্ঞেস করলে অমিতোষ বলে, আমি শুধু এটা বলতে পারি যে সে তার বিজনেস 90 দশকে রাস্তা বানানোর কন্ট্রাক্ট দিয়ে শুরু করেছিল। সারা এবার ইন্টারনেটে এই ব্যাপারে খোঁজ করতে থাকে। কিছু পয়েন্ট নোট করে রোহানকে বলে, চলো কাজে লেগে পড়ি। সারা আর রোহান মিলে 2004 সালে সব নিউজ পেপার ঘাটতে থাকে। অবশেষে সারা নতুন সড়ক উদ্বোধন করার নিউজ দেখতে পায়, যেখানে গোয়ালা গুজ্জারের সাথে আরো মন্ত্রীরা ছিল। রাতে ইমরান আর হাথিরাম কবিরের বাবার সাথে দেখা করে হাথিরামের বাসায় ফিরলে কবিতা বেশ রেগে বলে, সারাদিন কোথায় ছিলে? ফোন দিয়েও পাওয়া যায় না, আর এদিকে তোমার ছেলেকে মেরে ফাটিয়ে ফেলেছে, তার কোনো খেয়াল আছে? আমি চাই না তোমার বাবা তোমার সাথে যেমন আচরণ করেছে তুমি আমার ছেলের সাথেও এমনই করো। হাথিরাম দ্রুত ছেলের ঘরে গেলে দেখে সিদ্ধার্থ বিছানায় শুয়ে আছে, তার ঠোঁট কেটে গেছে। হাথিরাম বেশ রেগে বলে, কে করেছে, নাম বলো। হাথিরামের ধমকে ভয় পেয়ে সিদ্ধার্থ রাজুর নাম বলে দেয়। আলমারি থেকে বন্দুক নিয়ে হাথিরাম সিদ্ধার্থকে বিছানা থেকে উঠিয়ে নিতে চাইলে কবিতা বাধা দেয়। রাগের বশে হাথিরাম কবিতাকে থাপ্পড় মারে। হাথিরাম আর ইমরান সিদ্ধার্থকে নিয়ে সোজা রাজুর বাসায় আসে। রাজুকে মারতে মারতে তার চাচার বাসায় নিয়ে আসে। গেটে থাকা গুন্ডারা হাথিরামের পথ আটকালে হাথিরাম সবাইকে মেরে শুইয়ে দেয়। ইমরান সিদ্ধার্থকে প্রোটেক্ট করতে তাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। কেদার ঘর থেকে বেরিয়ে এসে বলে, এত চিল্লাপাল্লা কিসের? হাথিরাম এগিয়ে এসে কেদারের কলার চেপে ধরে কোমরে বন্দুক ধরে বলে, এই নাও তোমার বন্দুক। এরপর
এরপর ভুলেও আমার ছেলেকে বিরক্ত করলে গুলি করে উড়িয়ে দিব বলেই ইমরান আর হাথিরাম একটা অটোতে উঠলে রাজু ভয়ে ভয়ে চাচার দিকে তাকিয়ে তাদের সাথে অটোতে উঠতে চাইলে হাথিরাম রাজুকে আবারও থাপ্পড় মেরে সেখানেই ফেলে রেখে চলে যায়। সিদ্ধার্থ তখনও ভয়ে কাঁপছে। হাথিরাম বেশ রেগে ইমরানকে বলে, কেস সলভের নামে আমরা সার্কাস করছি। অটো হাথিরামের বাসার সামনে থামতেই হাথিরাম অটো থেকে নেমে পড়ে। সাথে সাথেই কবিতা তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। কবিতা সিদ্ধার্থকে নিয়ে ঘরের ভিতরে গেলে হাথিরাম ইমরানের সামনে বেশ অপমানিত বোধ করে। তখনই হাথিরামের কাছে সারার কল আসে। সারা কল করে কবিরের মারা যাওয়ার খবর জানায়। সারার কথা মতো ইমরান আর হাথিরাম মর্গে আসে। ইমরানের লাশকে পোস্টমর্টম করানোর জন্য পাঠানো হয়। সারা হাথিরামকে বলে, জেল কর্তৃপক্ষ বলছে যে এই কাজ করেছে সে মানসিক ভারসাম্যহীন, কিন্তু আমার মনে হয় এটা ইচ্ছা করে করানো হয়েছে। হাথিরাম রেগে বলে, তা সেটা আমাকে না বলে সিবিআই কে বলুন আর আপনার সঞ্জীব মেহরাকে বলুন। সে তো সারাদিন টিভির সামনে এসে বকবক করতে থাকে। সারা ব্যাগ থেকে হাথিরামের নোটবুক বের করে বলে, কারণ আপনি সবার মতো কবির আর চিনিকে কেন্দ্র করে কেসটাকে দেখেননি, বরং আপনার মেন টার্গেট ছিল বিশাল ত্যাগী। হাথিরাম এবার বেশ শান্ত হয়। সারা তার ট্যাবে সে নিউজ পেপারের ছবি দেখিয়ে বলে, আমি এই কেসের সাথে পলিটিক্যাল কানেকশন খুঁজছিলাম। উত্তর প্রদেশের একজন পাওয়ারফুল মন্ত্রী ছিল বালকিষান বাজপাই। বিশালের বস গোয়ালা গুজ্জার এই বাজপাইয়ের হয়ে কাজ করত। এমনকি সেই গোয়ালাকে অনেক কন্ট্যাক্ট পাইয়ে দিয়েছে। হাথিরাম বেশ চিন্তিত হয়ে বলে, কিন্তু এর সাথে সঞ্জীবের খুনের কি সম্পর্ক? সারা বলে, আমার মনে হয় বাজপাইয়ের পার্টি যেহেতু অনেক বছর ধরে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাই তারা বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো খারাপ ইমপ্রেশন তৈরি করতে চায়। সঞ্জীবকে খুন করা তার মধ্যে একটা। তারা হয়তো অনেক বড় কোনো প্ল্যান করেছে, যেখানে আরো অনেকেই টার্গেট হিসেবে আছে। হাথিরাম সারার হাত থেকে ট্যাব নিয়ে ছবি দেখতে থাকে। তখনই তার চোখ একটা ছবি দিকে আটকে যায়, কারণ সেখানে পুলিশের পোশাকে রাজবীরকে দেখা যাচ্ছে। হাথিরাম অবাক হয়ে বলে, এই রাজবীর তো বিশালের স্কুলের কোচ। আগে পুলিশে ছিল সেটা তো কখনোই বলেনি, নাকি সে বাজপাইয়ের সিকিউরিটি টিমে ছিল। গোয়ালা গুজ্জার জঙ্গলের মধ্যে দিয়ে একটা ডক্টরকে চোখে কাপড় বেঁধে ধরে নিয়ে আসছে। ডক্টরের ভয়ে গলা শুকিয়ে গেছে। পানি চাইলে গোয়ালা তাকে জোরে ধমক দেয়। ডক্টর ভীষণ ভয় পেয়ে চোখের কাপড় খুলতে গেলেই একজন এসে তার মুখে সোজা বন্দুক ঢুকিয়ে দেয়। গোয়ালা বেশ রেগে বলে, আমরা প্রায় এসেই গেছি। জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি, আর সেটা পাহারা দিচ্ছে একজন গার্ড। বাড়ির কাছে আসতেই গোয়ালা ডক্টরের চোখের বাঁধন খুলে দেয়। গার্ডকে ইশারা করলে সে একটা ঘরের দরজা খুলে দেয়। ডক্টর সেই ঘরের দরজার সামনে যেতে দেখে ঘরের ভেতরে বিছানায় কেউ একজন শুয়ে আছে। ডক্টর ভয়ে ভয়ে হাত জোর করে একটু মুড়ে বসে পড়ে। হাথিরাম কোথাও একটা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। পাশে সিদ্ধার্থ বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাইরের ঘরে বসে কবিতা তার বড় ভাই জিতুকে বেশ রেগে বলে, আমি সব সময় আপনার কথা ভাবি, কিন্তু ছোট বোন হিসাবে আপনি কি কখনো আমার কথা ভেবেছেন? বাবা যখন আপনাকে বাসা থেকে বের করে দিল, তখন 6 মাসের জন্য আমি আপনাকে এখানে রেখেছিলাম। এরপর থেকে কতবার আপনার সাহায্য করার চেষ্টা করলাম, কিন্তু তার বিনিময়ে আপনি এই প্রতিদান দিলেন। এদিকে যে সিদ্ধার্থ বাবার সাথে ঠিকমতো কথাও বলতো না, সে আজ বাবার ব্যাগ গোছাতে সাহায্য করে। হাথিরাম বাসা থেকে বের হওয়ার সময় কবিতাকে বিদায় জানালে সে সেদিকে পাত্তা না দিয়ে তার ভাইকে জুস মেশিনের দিকে ইঙ্গিত দিয়ে বলে, দ্রুত এগুলো সরিয়ে আমার বাসা ফাঁকা করেন। ইমরান বাইকে করে হাথিরামকে বাস স্টেশনে নিয়ে আসে। হাথিরাম বাইক থেকে নামলে ইমরান বলে, আমারও আপনার সাথে যাওয়া উচিত ছিল। হাথিরাম বলে, তার কোনো প্রয়োজন নেই, স্টাডি লিভে আছো, তাই মন দিয়ে পড়াশোনা করো। তখনই আমরিশ কল করে, কারণ সাসপেন্ডেড অফিসারের প্রতিদিন হাজিরা খাতায় এসে নিজের নাম সাইন করতে হয়। হাথিরাম অসুস্থ হওয়ার অভিনয় করে কোনো মতে আমরিশকে বুঝ দিয়ে ফোন রেখে দেয়। ইমরান তার বন্দুক হাথিরামকে দিলে হাথিরাম অবাক হয়ে বলে, এটা কি করছো? তোমার চাকরি চলে যাবে। ইমরান বলে, যেখানে যাচ্ছেন সেই জায়গাটা ভালো না, এটা রাখুন, আপনার কাজে লাগবে, তবে খেয়াল রাখবেন যেন এটা ব্যবহার করার প্রয়োজন না পড়ে। হাথিরাম বন্দুকটা প্যান্টে গুজে ইমরানের থেকে বিদায় নিয়ে চিত্রকূট যাওয়ার বাসে উঠে পড়ে। এদিকে জেলে বিশাল দেখে একটা কয়েদি কুকুরের সাথে বেশ খারাপ ব্যবহার করছে। বিশাল বরাবরই কুকুরকে ভালোবাসে, তাই সে ছুটে গিয়ে সেই কয়েদিকে মারতে থাকে। শেষে পুলিশ এসে তাকে ছাড়িয়ে দূরে সরিয়ে আনে। পরের দিন সকালে হাথিরাম চিত্রকূটে পৌঁছে বাস থেকে নেমে স্টেশনের বাইরে আসতেই বাবুয়া নামের এক অটোওয়ালা এসে বলে, স্যার আপনি নিশ্চয়ই সাংবাদিক, এখানে নিউজ করতে এসেছেন, চলুন আপনাকে আমি নিয়ে যাই। হাথিরাম অমিতোষকে কল করতে করতে অটোতে উঠে বসে, কিন্তু অমিতোষের ফোন বন্ধ। হাথিরাম সোজা বিশালের স্কুলে চলে আসে। প্রিন্সিপালের রুমে হাথিরামকে বসে থাকতে দেখে রাজবীর বেশ বিরক্ত হয়। হাথিরাম বলে, আমি বিশাল ত্যাগের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। স্কুলের ব্যালকনি থেকে হাঁটতে হাঁটতে রাজবীর বলে, আমি তো সেদিন আপনাকে সব বলেই দিয়েছি। হাথিরাম সেই নিউজ কাটিং দেখিয়ে বলে, বিশালের মাস্টারজি যে তুমি, সেটা তো আমাকে বলনি, আর তুমি লুকিয়ে স্কুলের ছেলেদের ট্রেন করে গোয়ালা গুজ্জারের হিটম্যান বানাও। প্রিন্সিপাল স্যার এটা জানলে তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট দিল্লি থেকে আসবে। রাজবীর ভয়ে ঘামতে শুরু করে। ভয়ে ভয়ে বলে, আমি স্কুলে স্পোর্টস টিচার হওয়ার আগে পুলিশে অফিসার ছিলাম। আমাকে 2001 সালে বাজপাইয়ের সিকিউরিটিতে দেওয়া হয়। এরপর একদিন বাজপাইয়ের অফিসে ডোনলিয়াকে আসতে দেখি। আমি আড়াল থেকে সব দেখতে চাইলে কানা কমান্ডো আমাকে ধরে ফেলে। কানা বেশ রেগে বলে, যাকে কেউ
দেখেনি তাকে দেখার চেষ্টা করছো? বাজপাই বলে, আমিও গুর্জার বংশের, আমিও দোনলিয়ার টিমে জয়েন হতে চাই। কানা রাজবীরের গলায় ছুরি ধরে তাকে টানতে টানতে দোনলিয়ার কাছে এনে বলে, ও বলেছে ও আমাদের আর্মিতে জয়েন হতে চায়, ও আমাদের হয়ে কাজ করতে চায়। দোনলিয়া হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে না বোঝায়। রাজবীর বলে, আমি স্টেট লেভেলে হকি খেলেছি, এই পুলিশের চাকরি আমার জন্য না, আমাকে একটা বার সুযোগ দিন। দোনলিয়া আড়াল থেকেই বলে, তুমি বাইরে থেকে আমাদের হয়ে কাজ করবে, বাজপাইয়ের সাথে কে কে কাজ করতে আসে সব খবর দিবে। রাজবীর তাতেই রাজি হয়ে যায়। কানা রাজবীরের গলায় ছুরি চেপে ধরে বলে, দোনলিয়ার প্রতি সৎ থাকবে, না হলে জান দিতে হবে। গল্প চলে আসে বর্তমানে। রাজপুর হাতিরামকে বলে, দোনলিয়া তার নিজের স্বার্থ ছাড়া কাউকে মনে রাখে না। গুর্জার বংশের আর কিছু লোকই বেঁচে আছে, তাদের কাউকেই সে কখনো সাহায্য করেনি, তবে আমাকে 2 বার সাহায্য করেছে। প্রথমে পুলিশের চাকরি ছেড়ে আমাকে স্কুলের চাকরিটা দিয়েছে, এরপর আমার স্টুডেন্টকে বাঁচিয়েছে। বিশাল তার চাচাতো ভাইদেরকে মেরে নিজের বোনদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। এটা সবার চোখে ক্রাইম হলেও এখানে এটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। বিশালের চাচারা যখন তাকে হন্যে হয়ে খুঁজছিল তখন রাজবীর তাকে মাস্টারজির কাছে নিয়ে আসে। গোয়ালা গুর্জার খাতায় হিসাব করতে করতে বলে, মাস্টারজি অন্য বংশের কাউকে নিজের দলে নেয় না, এটা তুমি খুব ভালো করেই জানো। রাজবীর বলে, মাস্টারজির দলে তো সবাই জায়গা হয়, আর বিশাল মাস্টারজির প্রতি সব সময় সৎ থাকবে। বিশালের হাত কোনো হাতুড়ি থেকে কম না, হাতুড়ি দিয়ে 3 জনকে খুন করেছে। গোয়ালা বিশালের দিকে তাকিয়ে বলে, ও আমাদের দলে কাজ করবে কিনা এটা তো মাস্টারই ঠিক করবে, তবে তার আগে ওকে পরীক্ষা দিতে হবে। রাজবীর হাত জোর করে বলে, ওর এখন বেঁচে থাকাটা খুবই জরুরি, ও এই পরীক্ষা দিবে। এরপর বিশালকে মন্দিরের পাশের একটা ফার্ম হাউসে রাখা হয়। একজন বয়স্ক পুরোহিত সেই ফার্ম হাউসটা দেখাশোনা করে। বিশাল এখান থেকে পূজা অর্চনা করতো আর বাকি সময়টা কুকুরদের সাথে কাটাতো। রোজ রোজ সেখানে অনেক মানুষ আসতো, কিন্তু মাস্টারজির তরফ থেকে কোনো খবরই আসতো না। একদিন গভীর রাতে বিশাল উঠানের চকিতে ঘুমিয়েছিল। হঠাৎ সে খেয়াল করে কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। বিশাল কিছু করে ওঠার আগেই কানা কমান্ডার বিশালকে ধরে উল্টো করে দেওয়ালের সাথে চেপে ধরে। মাস্টারজি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বলে, শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছো। বিশাল মাস্টারের গলা শুনে শান্ত হয়ে যায়। মাস্টারজি বলে, শুনলাম তুমি কুকুরদেরকে অনেক ভালোবাসো, তার মানে তুমি ভালো মানুষ, কারণ যারা কুকুরদেরকে ভালোবাসে তারা ভালো মানুষ হয়। বলেই মাস্টারজি পাশে থাকা একটা কুকুরকে আদর করে, কারণ মাস্টারজিও কুকুরদেরকে অনেক ভালোবাসে। কানা বলে, এখন তোমাকে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে, এটা প্রমাণ করবে যে তুমি তোমার গুরুর প্রতি সব সময় সৎ থাকবে। বলেই রাজবীরকে দিয়ে বিশালের হাতের আঙ্গুল হাতুড়ি দিয়ে বাড়ি মারে। বিশাল এই পরীক্ষায় পাশ করে যায়। মাস্টারজির জন্য নিজের হাতের আঙ্গুল বিসর্জন দিয়ে দেয়। অবশেষে মাস্টারজির হয়ে কাজ করার সুযোগ পায় বিশাল। এরপরেই সে একজনকে মারার কাজ পায়। বিশাল আর মাস্টারজির দলের আরেক লোক ধর্মেশ সেই লোকটার উপর নজর রাখতে শুরু করে। ধর্মেশ আর বিশাল একটা বাইকের পেছনে লুকিয়ে আছে। ধর্মেশ বলে, আমরা ওর উপরে কিছুদিন নজর রাখবো, এরপর সুযোগ বুঝে তাকে মারবো। বিশাল বলে, বাইকে উঠে বাইকে স্টার্ট দাও আর ওর দিকে যাও। ধর্মেশ কিছু বুঝতে না পেরে তাই করে। বাইক লোকটার কাছে যেতেই বিশাল লোকটার মাথায় হাতুড়ি ঢুকিয়ে দেয়। সেদিন থেকে বিশাল ত্যাগী থেকে হয়ে গিয়েছিল হাতুড়া ত্যাগী। এরপর মাস্টারজির কথায় একের পর এক খুন করতে থাকে। হাতিরাম রাজবীরকে জিজ্ঞেস করে, দোনলিয়াই কেন বিশালকে দিয়ে সঞ্জীব মেহরাকে খুন করতে চেয়েছিল? রাজবীর হাত জোর করে বলে, আমি এর থেকে বেশি কিছু জানি না, বিশালের সাথে আমার বহু বছর দেখা হয়নি। হাতিরাম জিজ্ঞেস করে, দোনলিয়া কোথায়? রাজবীর বলে, এটা কেউ জানে না, তবে আমি একমাত্র মানুষ যে ওর এত কাছে গিয়েও এখনো বেঁচে আছি। হাতিরাম এবার গোয়ালা গুর্জারের কথা জিজ্ঞেস করলে রাজবীর বলে, আজ বৃহস্পতিবার, রোজ বৃহস্পতিবার গোয়ালা দোনলিয়ার ভক্তদের সাথে দেখা করে। রাজবীরের কথা মতো হাতিরাম সেই জায়গায় আসে, কিন্তু গোয়ালার লোক বলে, আগামী বৃহস্পতিবার এসো, আজ দেখা হবে না। বাধ্য হয়ে হাতিরামকে ফিরে যেতে হয়। সারা তার কাজ করছে, পাশেই রোহান বসা। সঞ্জীব বারবার সারাকে কল করেই যাচ্ছে, কিন্তু সারা কল রিসিভ করে না। বাধ্য হয়ে সঞ্জীব সারার কাছে এসে তার ক্যাবিনে আসতে বললে সারা বেশ রাগী গলায় বলে, আমার সাথে রোহানও যাবে, রাজি আছো? সঞ্জীব রাগ দেখে চলে যায়। তখনই হাতিরাম সারাকে কল করে অমিতোষের ঠিকানা নেয়। হাতিরাম আর দেরি না করে সারার দেওয়া ঠিকানা অনুযায়ী অমিতোষের অফিসে এসে দেখে সেখানে পুলিশের ভিড়। তখন রামাবতার এসে হাতিরামকে বলে, আরে আপনি এখানে? হাতিরাম বলে, একটা কেসের কাজে এসেছি, কিন্তু এখানে কি হয়েছে? রামাবতার বলে, অমিতোষ মিথ্যা গুজব ছড়াচ্ছিল, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন না, কারণ আমি তো জানি কেসটা সিবিআই দেখছে, আপনার কিছু হয়ে গেলে আমার চাকরি থাকবে না। হাতিরাম বুঝতে পারে রামাবতার তাকে হুমকি দিচ্ছে। এদিকে সঞ্জীব বাসায় ফিরে দেখে ডলি সাবিত্রীকে ঘরের ভেতরে রেখেছে। সঞ্জীব বিরক্ত হয়ে ডলিকে বলে, তুমি তো জানো আমার কুকুরে অ্যালার্জি আছে, আমাদের তো এটা নিয়ে আগেই কথা হয়েছিল। ডলি বলে, সাবিত্রী খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে, তাই ভেতরে এনে রেখেছি, আর আমাদের যে এখন খুব একটা কথা হয় না, তার নিশ্চয়ই তোমার নজরে পড়েছে। সঞ্জীব এবার বেশ শান্ত গলায় বলে, আমি বুঝতে পারছি তুমি সাবিত্রীর খেয়াল রাখতে চাও, এই জন্য আমরা ওকে ক্লিনিকে ভর্তি করে দিতে পারি, ওর তোমাকে প্রয়োজন নেই। ডলি হেসে বলে, কিন্তু সত্যি বলতে গেলে আমার এখন ওকে ভীষণ প্রয়োজন। হাতিরাম গোয়ালার বাসার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কখন গোয়ালা
বাইরে আসবে। কবিতা তখন হাতিরামকে কল করে জিজ্ঞেস করে, পৌঁছে গেছো? হাতিরাম বলে, হ্যাঁ। তাও ভালো যে তোমার আমার কথা মনে হয়েছে, মাথা ব্যথায় মরে যাচ্ছি। তখনই গোয়ালার বাসা থেকে একটা গাড়ি বের হয়। হাতিরাম দ্রুত ফোন রেখে অটোতে উঠে গাড়িকে ফলো করতে বলে। ফলো করতে করতে হাতিরাম দেখে গোয়ালা সাদা কাপড়ে মন্দিরে এসেছে। আড়াল থেকে সবই দেখছে। তখনই গোয়ালার একজন লোক তাকে সন্দেহের চোখে দেখে। হাতিরাম দ্রুত একটা ফুলের দোকানে লুকিয়ে পড়ে। গোয়ালার পিছু পিছু হাতিরাম নদীর ঘাটে আসে। সেখানে এসে দেখে গোয়ালা অস্থি বিসর্জন দিচ্ছে। হাতিরাম নিজেও পূজা করার নাম করে সব দেখছে। গোয়ালার লোকটার এবার বেশ সন্দেহ হয়। হাতিরাম সেটা বুঝতে পেরে দৌড় দেয়। লোকটাও হাতিরামের পিছু পিছু দৌড়ায়। এর মাঝে হাতিরাম পালিয়ে যেতে যেতে বাবুয়াকে ইশারা করে বলে, ওদেরকে ফলো করো। হাতিরাম কোনো মতে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই তার কাছে বাগাতের কল আসে। কল রিসিভ করতেই বাগাত বলে, তুমি থানায় হাজিরা দিচ্ছ না কেন? আমি যদি কমপ্লেন করে তাহলে আমিও তোমার চাকরি বাঁচাতে পারবো না। হাতিরাম বলে, আমার জীবনের অর্ধেক সময় ধরে আমি শুনেছি বাবা আমাকে বলতো আমি জীবনে কিছুই করতে পারিনি, তাই আমি চাই না বাকি জীবনটাও আমার ছেলে একই কথা বলুক। বলেই ফোন রেখে দেয়। শুক্লা নামের এক লোক তার স্ত্রী চারুকে নিয়ে কলকাতায় এসেছে। একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করার সময় চারুর ফোনে জ্যোতির কল আসে। শুক্লা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে রেস্টুরেন্টে স্মোকিং জোনে চলে আসে। অনেক চেষ্টা করেও লাইটার দিয়ে সিগারেট ধরাতে পারে না। হঠাৎ খেয়াল করে পাশেই একজন অল্প বয়স্ক মেয়ে কান্না করছে আর কিছু একটা লিখছে। শুক্লা তার কাছে এসে লাইটার চাইলেই চন্দ্রা লাইটারটা জোরে ঠেলে দেয়। চন্দ্রা খেয়াল করে শুক্লা তার লেখার দিকেই তাকিয়ে আছে। সে বড় বড় চোখ করে শুক্লার দিকে তাকিয়ে লেখাটা ঢেকে নেয়। শুক্লা বলে, আসলে আমিও এক সময় লেখালেখি করতাম। বলেই তার বেসুরো গলায় গান গাইতে থাকে। সামনেই ইলেকশন, তাই বাজপাই তার প্রচারণা চালাচ্ছে। হাতিরামও সে র্যালির মাঝে মিশে গেছে। হাতিরাম দেখে দুজন রিপোর্টার একে অপরকে বলছে, বাজপাই তো এখানে চিত্রকূটে, কিন্তু গোয়ালা গুলজার তো নিখোঁজ। বাজপাই আজকে একটা প্রেস কনফারেন্স রেখেছে, যদিও তার থেকে কোনোদিন সোজা উত্তর পাওয়া যায়নি। বাজপাই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। হাতিরাম ভিড় ঠেলে সামনে গিয়ে যেতেই আমিতোষকে দেখে। হাতিরাম দূর থেকে আমিতোষকে ডাকে, কিন্তু হাতিরামকে দেখে আমিতোষ এক প্রকার পালিয়ে চলে যায়। হাতিরাম তার আগেই পতাতকে বলে, পুলিশকে দেখে শুধু চোররাই পালিয়ে যায়। আমিতোষ কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তার আইডি কার্ড ফেলে যায়। হাতিরাম আইডি কার্ডটা হাতে তুলে নেয়। এদিকে অফিসের সঞ্জীব সব স্টাফদের নিয়ে একটা ডিসকাশন করছে। সঞ্জীব খেয়াল করে সারা আর রোহান তার কথার গুরুত্ব না দিয়ে নিজেদের মতো গল্প করছে। সঞ্জীব রোহানকে জিজ্ঞেস করে, তুমি আমাদের জন্য নতুন কি এনেছো? রোহান বেশ ঘাবড়ে গেলে সারা তাকে সাহায্য করার জন্য বলে রোহান ফেক নিউজ নিয়ে কাজ করছে। অন্যদিকে ডলি সাবিত্রীর জন্য অনেক কেনাকাটা করে এনেছে। ঘরে এসে সাবিত্রীর কাছে গেলে বুঝতে পারে আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চা হবে। অমিতোষের আইডি কার্ড দেখিয়ে হাতিরাম বাজপাই প্রেস কনফারেন্সে আসে। রিপোর্টার জিজ্ঞেস করে, আপনার পার্টির হয়ে এবার টিকিট কে পাচ্ছে? বাজপাই হেসে বলে, সময় হলে সবই জানতে পারবেন। আরেকজন রিপোর্টার জিজ্ঞেস করে, গত কয়েক বছরে আপনার পার্টি বেশ কমই ভোট পেয়েছে, এই ব্যাপারে কি বলতে চান? বাজপাই বলে, দেখুন সবকিছুতেই এমন কম বেশি থাকে। তার কথার মাঝেই চন্দ্রা এসে শুক্লাকে একটা কাগজ দেয়। শুক্লা সেটা বাজপাইয়ের হাতে দেয়। এরপর চন্দ্রা আর শুক্লা এক পাশে গিয়ে দাঁড়ায়। তাদের এই বিষয়টা হাতিরামের বেশ খটকা লাগে। হাতিরামের মনে হয় সে চন্দ্রাকে কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। কনফারেন্সের পর সবাই একটা ফার্ম হাউসে আসে। হাতিরামও সেখানে ঢোকার চেষ্টা করলে সেখানে থাকা গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না। হাতিরাম কিছুক্ষণ অপেক্ষা করতে দেখে চন্দ্রা সেখান থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। হাতিরাম অটোতে করে তার পিছু নিলে দেখে চন্দ্রা একটা হোটেলে এসেছে। হাতিরাম চন্দ্রার পিছু পিছু লিফটে উঠতে গিয়েও ভিড় থাকার কারণে পারে না। শেষে সিঁড়িতেই উপরে উঠে আসে, কিন্তু তাও চন্দ্রাকে খুঁজে পায় না। বাধ্য হয়ে সিঁড়িতে বসেই চন্দ্রার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর শুক্লাকে আসতে দেখে হাতিরামের মাথায় একটা বুদ্ধি আসে। সে রিসেপশনে এসে বলে, আমি একটা রুম বুক করতে চাই। রিসেপশনিস্ট তাকে রেজিস্টার খাতা দিলে হাতিরাম সেখানে কিছুক্ষণ আগে চেকিং করা চন্দ্রার নাম দেখতে পায়। হাতিরাম নোটবুক বের করে দেখে এটাই সেই চন্দ্রা যার সাথে টপির সম্পর্ক ছিল, আর এই চন্দ্রার অর্ধেক মুখের ছবি টপির মোবাইলে পাওয়া গিয়েছিল। শুক্লা চলে যেতেই চন্দ্রা গুনগুন করে গান গাচ্ছে। হঠাৎ দরজায় কেউ কর্নারে। শুক্লা এসেছে ভেবে দরজা খুলতেই হাতিরাম বলে, আমি দিল্লি পুলিশ, আপনার সাথে কথা বলতে চাই। চন্দ্রা বেশ ভয় পেয়ে বলে, একটু পরে আসেন। হাতিরাম দরজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকে বলে, আমি এখানে টপি সিং এর সম্পর্কে জানতে এসেছি। চন্দ্রা বলে, আমি টপি নামে কাউকে চিনি না, আর আপনি মহিলা কনস্টেবল ছাড়া আমার রুমে ঢুকলেন কিভাবে? আমি বাজপাইয়ের হয়ে কাজ করি, আমি কমপ্লেন করে দিলে আপনি সাসপেন্ড হয়ে যাবেন। হাতিরাম হেসে বলে, কল করবেন? করেন। শুক্লা কি শোকির ব্যাপারে জানে? আমি না হয় কল করে বলে দিচ্ছি। চন্দ্রা হতবাক হয়ে বিছানায় বসে বলে, আমি শোকির অ্যাকাউন্টেন্ট ছিলাম। সে জানতো চাকরিটা আমার খুব দরকার, আর এই জন্যই সে সুযোগ নিয়েছিল। আর টপি তো একটা পাগল। একদিন আমি আর আমার বাবা কলকাতার একটা রেস্টুরেন্টে খেতে যাই। সেখানে টপি বারবার আমাকে কল করছিল। শেষে বাধ্য হয়ে কল রিসিভ করতেই বলে, আমি তোর বাবার কলকাতার বাসার সামনে দাঁড়িয়ে আছি, 15 মিনিট ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না।
তোর বাবা কেন আমার সাথে তোর বিয়ে দিবে না? সে কি জানে তুই এক বুড়ার সাথে সম্পর্কে আছিস? এরপরই শুক্লার সাথে ওই রেস্টুরেন্টে আমার দেখা হয়। আমি শুক্লাকে ভালোবেসে ফেলি। এরপর জানতে পারলাম শুক্লা বাজপাইয়ের হয়ে কাজ করে। হাতিরাম জিজ্ঞেস করে তুমি টপিক থেকে মুক্তি পেলে কিভাবে? চন্দ্রা বলে কয়েক মাস আগে শুক্লা আমাকে বলেছিল টপিকে একটা কাজের জন্য রাজি করাতে, সেটা করাতে পারলেই টপিক থেকে আমি সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাব। হাতিরাম ইমরানকে কল করে বলে তোমার যে বন্ধু দীপক কল সেন্টারে কাজ করে ওকে বলো একটা কল রেকর্ড বের করতে হবে। ইমরান জিজ্ঞেস করে কার কল রেকর্ড? হাতিরাম হাঁপাতে হাঁপাতে বলে ভাগাত স্যারের। আমার কাছে একটা মোটিভ আছে। 4 জন অ্যারেস্ট হওয়ার 3 দিন থেকে 4 দিন আগে স্যার কাকে কাকে কল করেছে সেই সব রেকর্ড আমার চাই। ইমরান বেশ অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে হাতিরাম রেগে বলে যেটা বলছি সেটা করো। ইমরান এবার রেগে বলে হ্যাঁ আমার কাজ তো শুধু আপনার অর্ডার মেনে চলা। হাতিরাম নিজেকে শান্ত করে বলে আমি চাই না আমার কারণে তোমার চাকরি চলে যায়, তোমাকে কোনো কল রেকর্ড বের করতে হবে না, তুমি এসব কিছু শোনোইনি বলেই ফোন রেখে দেয়। সঞ্জীব বাসায় ফিরে মিউজিক চালিয়ে ড্রিঙ্কস করছে। তখনই ডলি এসে মিউজিক অফ করে দিয়ে বলে ওরা ঘুমাচ্ছে তো এখন বন্ধ করো। সঞ্জীব অবাক হয়ে বলে কারা? ডলি সঞ্জীবের হাত ধরে সাবিত্রীর ঘরে নিয়ে দেখায় সাবিত্রী আজ 3টা বাচ্চা জন্ম দিয়েছে। এত সুন্দর দৃশ্য দেখে সঞ্জীবের মন নরম হয়ে যায়। হাতিরাম একটা ঘর ভাড়া নিয়েছে, সেখানে রেস্ট নিচ্ছে। বেশ গভীর রাতেই কবিতা হাতিরামকে কল করলে হাতিরাম বলে এত রাতে কল করলে কেন, কোনো সমস্যা হয়েছে? কবিতা বলে না আসলে তোমাকে অনেক মিস করছিলাম, তুমি কবে ফিরবে? হাতিরাম বলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কথার মাঝেই হাতিরাম খেয়াল করে কে যেন তার দরজার নিচ থেকে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে। হাতিরাম দ্রুত ফোন রেখে ব্যাগ থেকে বন্দুক বের করে কাগজটা হাতে নিয়ে সেই লোকটার পিছনে ছুটতেই দেখে লোকটা আর কেউ নয় বরং সাংবাদিক অমিতোষ। হাতিরাম অবাক হয়ে জিজ্ঞেস করে এসব কি? অমিতোষ বলে আপনার সাহায্য করতে এসেছিলাম। এখানে বাজপাইয়ের অপোজিশন পার্টি থেকে কে কে মনোনয়ন পাচ্ছে তার লিস্ট আছে আর সেখানে গোয়ালা গুজ্জারেরও নাম আছে। হাতিরাম অবাক হয়ে বলে কিন্তু গোয়ালা তো বাজপাইয়ের হয়ে কাজ করে। অমিতোষ বলে সেটাই তো কথা স্যার, দোনলিয়া বাজপাইকে তার লোকজন দিয়ে সবসময় প্রোটেকশন দিয়ে থাকে, কারণ দোনলিয়ার ইশারায় এখানকার সবাই বাজপাইকে ভোট দিবে। তার বদলে বাজপাই গোয়ালাকে কন্ট্যাক্ট পাইয়ে দেয়। দোনলিয়া রাজনীতি পছন্দ করে না বলে সে কখনো গোয়ালাকে ইলেকশনে দাঁড়াতে দেয়নি, আর সেখানে আজ গোয়ালা বাজপাইয়ের অপোজিশন পার্টির হয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। হাতিরাম অবাক হয়ে বলে তোমার অফিসাররা ভেঙে দিয়েছে কেন? অমিতোষ বলে বাজপাইয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি, এটা জানতে পেরে ওরা আমার অফিস ভেঙে দিয়েছে আর হুমকি দিয়ে বলেছে বাজপাইয়ের ভাষণ যেন ভালো করে কভার করি। শুধু চোররাই না বরং সৎ মানুষেরাও পুলিশদের থেকে পালায়। অমিতোষ চলে যেতেই হাতিরাম তার নোটবুকে গোয়ালা গুজ্জারের পলিটিক্সে আসা, দোনলিয়ার পলিটিক্সে আসার বিরোধিতা আর তার সবচেয়ে বড় অস্ত্র বিশাল ত্যাগী। গত 3 বছরে মাস্টারজির কোনো খোঁজ না থাকা, আবার গোয়ালার ঘাটে গিয়ে অস্থি বিসর্জন দেওয়া, সবই যেন একটা কথায় ইঙ্গিত করছে যে এসবের পেছনে সঞ্জীব বেহারাকে খুন করার কোনো মোটিভ নেই, বরং সবই করা হয়েছে অন্য কাউকে মারার জন্য। হাতিরাম আর এক মুহূর্ত দেরি না করে অটোওয়ালা বাবুয়াকে কল করে অটো নিয়ে আসতে বলে। এদিকে ইমরানকে তার বন্ধু দীপক ভাগাতের কল রেকর্ড পাঠায়। ইমরান তাড়াতাড়ি থানায় এসে টপির কল রেকর্ডের সাথে সেই কল রেকর্ড মেলাতে শুরু করে। হাতিরাম বাবুয়ার অটোতে করে শ্মশানের ছাদ টপকে ভিতরে আসে। একটা লাঠি দিয়ে স্টোর রুমের দরজা ভেঙে সেখানে ঢুকে ফাইলের রেকর্ড খুঁজতে থাকে। শেষে রেকর্ড ফাইলটা পেয়েও যায়। ফাইল চেক করতেই তার কাছে যেন সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। হঠাৎ কাউকে আসতে দেখে হাতিরাম তাকে ধাক্কা মেরে রুমের মধ্যে লক করে আবারও ছাদ থেকে পালিয়ে আসে। তখনই হাতিরামের কাছে ইমরানের কল আসে। কল রিসিভ করতে ইমরান বলে আমি ভাগা স্যারের কল রেকর্ডের সাথে টপির কল রেকর্ড মিলিয়ে দেখেছি, একদম সেম টু সেম। ভাগা স্যার ওদের অ্যারেস্ট হওয়ার 3 দিন আগে থেকেই ওদের 4 জনকে ফলো করছিল, তাহলে ওদের 3 দিন আগে কেন অ্যারেস্ট করলো না? হাতিরাম অটোর দিকে হাঁটতে হাঁটতে বলে এই ভাগাত আগে থেকে সবই জানতো। এসব সঞ্জীব মেহরা আসলে কোনো ব্যাপারই নয়, বরং ওই 4 জনই ছিল মূল টার্গেট। তুমি ভাগাতের কল রেকর্ডের একটা কপি বের করো। কথা বলতে বলতে হাতিরাম অটোতে উঠে বসে। বাবুয়াকে গাড়ি স্টার্ট করতে বললে বাবুয়া ভয়ে ভয়ে হাতিরামের দিকে তাকায়। ঠিক তখনই গোয়ালা গুজ্জারের 2 জন লোক হাতিরামকে 2 দিক থেকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন হলো ফিরিঙ্গি, যে হাতিরামকে মন্দিরে ধাওয়া করেছিল। তার সাথে থাকা মোকসা হাতিরামের থেকে বন্দুক আর মোবাইল কেড়ে নেয়। ইমরান তখনও ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। দুজনের মধ্যে একজনও কোনো কথা না বলে হাতিরাম থেকে বন্দুকটা নিয়ে বাবুয়াকে গুলি করে মেরে ফেলে। ফোনের অপর পাশ থেকে বন্দুকের আওয়াজ শুনে ইমরান ভয় পেয়ে যায়। ঘরে নতুন সন্তান আসার খুশিতে সবাই আনন্দ করছে। শখ করে বাবা নাম রাখে বিশাল ত্যাগী। ছেলের কুণ্ডলি নিয়ে কৃষক বাবা পুরোহিতকে দেখালে পুরোহিতের চোখ যেন কপালে ওঠে। সে গণনা করে বলে এরকম ভাগ্য লাখে একজনের হয়, এ হবে সকলের রাজা। তবে শয়তানের রাজা যেমনটা ছিল তেমন, ওকে কেউ সহজে মারতে পারবে না, না দিনে না রাতে, না বন্ধু হয়ে না শত্রু, শুধুমাত্র একজনই ওকে মারতে পারবে। হাতিরামকে গাড়িতে করে কোথাও নিয়ে আসা হয়। ফিরিঙ্গি পেছন থেকে হাতিরামের দিকে বন্দুক তাক করে আছে। বারবার ইমরানের কল আসায় ফিরিঙ্গি
ফিরেঙ্গি বিরক্ত হয়ে যায়। হাতিরাম বলে ইমরান কিন্তু জানে আমি কোথায় আছি, আমি দিল্লি পুলিশ। মোক্সা বিরক্ত হয়ে হাতিরামকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে চুপচাপ গান শোন। হঠাৎ তাদের গাড়ির সামনে একটা বড় ট্রাক বিপরীত দিক থেকে আসতে থাকে। মোক্সা কিছু করার আগেই হাতিরাম সিট বেল্ট বেঁধে গাড়ির স্টিয়ারিং উল্টো দিকে ঘুরিয়ে নেয়। সাথে সাথেই গাড়ি পাশে থাকা খাদে পড়ে যায়। হাতিরাম কোনো রকমে গাড়ি থেকে বের হয়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। ফিরেঙ্গি গাড়িতে বসে আধো আধো শব্দে তার লোকদেরকে কল করে পাশের মেলায় যেতে বলে। এদিকে হাতিরাম পালানোর জন্য পাশেই একটা মেলাতে ঢুকে পড়ে। গায়ে চাদর পেঁচিয়ে যাত্রাপালার দর্শকদের মাঝখানে বসে পড়ে যেন গোয়ালার লোকজন তাকে ধরতে না পারে। কিন্তু সেখানেও গোয়ালার লোকজন চলে আসে। হাতিরাম কোন রকমে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। হুট করে গোয়ালার একজন লোক এসে মাথায় বাড়ি মারলে হাতিরাম অজ্ঞান হয়ে যায়। ফিরেঙ্গি আর মোক্সা হাতিরামকে নিয়ে গোয়ালার কাছে আসে। কবর খুঁড়ে তার পাশেই দুই ভাই মোক্সা আর ফিরিঙ্গি বসে আছে। গোয়ালা তখন রাতের খাবার খাচ্ছে। পাশে হাতিরাম অচেতন অবস্থায় পড়ে আছে। হাতিরাম পানির জন্য হাহাকার করলে গোয়ালা তার পানির জগটা হাতিরামের দিকে এগিয়ে দেয়। হাতিরাম ঢক ঢক করে পানি খেয়ে কাশতে কাশতে কোন রকমে উঠে বসে। গোয়ালা হাতিরামের দিকে তাকিয়ে বলে ইন্সপেক্টর হাতিরাম চৌধুরী, দিল্লি পুলিশ আউটার যমুনাপাড় থানা। ডিউটি থেকে সাসপেন্ড হওয়া সত্ত্বেও এখনো কেসে তদন্ত করে যাচ্ছ, তা কি কি জানতে পারলে? হাতিরাম কোন রকমে গোয়ালার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে দনুলিয়া মারা গেছে, তাই না? হাতিরাম যখন শ্মশানের ভিতরে রেকর্ড চেক করতে গিয়েছিল তখন দনুলিয়ার নামে রেজিস্টার করা ডেথ সার্টিফিকেট দেখেছিল। গোয়ালার রেগে হাতিরামের গলা চেপে ধরে। হাতিরাম বলে শুধু আমি না, এটা আরো একজন জানে। হাতিরাম গোয়ালাকে বলে আর সেই অপর লোকটাই বিশালকে ফাঁসিয়েছে, আর আপনাকে বলেছে বিশালকে দিয়ে সঞ্জীব মেহরাকে মারতে। গোয়ালা জিজ্ঞেস করে সে কি বাজপাই? হাতিরাম বলে দনুলিয়ার অসুস্থ হওয়ার খবরটা কোনোভাবে বাজপাইয়ের কানে গিয়েছিল। গোয়ালা সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন সে তার ভাইয়ের জন্য একজন ডক্টরকে ধরে এনেছিল। ডক্টর দনুলিয়ার চেক আপ করে গোয়ালা আর কানা কমান্ডারের কাছে এসে বলে দনুলিয়া মারা গেছে। সাথে সাথেই কানা গুলি করে ডক্টরকে মেরে ফেলে যেন এই খবর বাইরে না যায়। হাতিরাম গোয়ালাকে বলে দনুলিয়ার মৃত্যুর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ার আগে আপনি রাজনীতিতে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু বাজপাই তার বিরুদ্ধে ছিল। আপনার একটা লোকই পথের সব থেকে বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল, আর সেটা হলো বিশাল ত্যাগী। এই জন্যই সে আপনাকে বলেছিল বিশালকে দিল্লি পাঠাতে, যার জন্য একটা গ্রুপ করে এমন ভাবে পুরো ঘটনা সাজানো হয়েছিল যেন সেটা দেখে একদম সত্যি মনে হয়। আপনি ভেবেছিলেন এরপর হয়তো বাজপাই আপনাকে চিত্রকূটের ইলেকশনের টিকিট দিবে। বিশাল যখন সঞ্জীবকে ফলো করছিল তখন বাজপাইয়ের পেট্রোল টিম মানে ভাগাতের টিমও বিশালকে ফলো করছিল। যখনই বিশাল সঞ্জীবকে খুন করত তার পরপরই দিল্লি পুলিশ তাদের 4 জনকে এনকাউন্টারে মেরে ফেলতো। এক ঢিলে 2 পাখি মরত। বিশালকেও রাস্তা থেকে সরিয়ে দিত, আর পুলিশও তাদের সাহসিকতার জন্য মেডেল জিতত। আবার ইলেকশনের আগে এত বড় একজন সাংবাদিকের মৃত্যু বর্তমান সরকারের উপরে প্রশ্ন তুলত, যেটা এক প্রকারের বোনাস। কিন্তু বিশাল বারবার মাস্টারজির সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু আপনারা মাস্টারজির সাথে মানে দনুলিয়ার সাথে কথা বলাতে পারেননি। তাই বিশালের সন্দেহ হওয়ায় সে কাজ ক্যান্সেল করে ফিরে যাচ্ছিল। এই সুযোগেই ভাগাত যমুনা ব্রিজের উপরে বিশালদেরকে ঘেরাও করে, কিন্তু ভাগাতের ভাগ্য খারাপ ছিল। সেই ব্রিজেই মিডিয়ার গাড়ি থাকায় তারা পুরো ঘটনাটা ক্যাপচার করা শুরু করে। তাই ভাগাত চেয়েও বিশালকে গুলি করতে পারে না, আর বাধ্য হয়ে ওদের 4 জনকে অ্যারেস্ট করে। তারপর আমাকে দায়িত্ব দিয়ে লোক দেখানো তদন্ত করায়, আর আমি তখন থেকেই এই কেসের আসল ঘটনা বের করার জন্য আদা জল খেয়ে লেগে পড়েছি। গোয়ালা হঠাৎ উঠে দাঁড়িয়ে পিস্তল বের করে হাতিরামের দিকে তাক করে বলে জেনে তো গেছো, কিন্তু এখন তোমার কি হবে? হাতিরাম হেসে বলে আপনি আমার থেকে অনেক বেশি এই দুনিয়া দেখেছেন, আপনার কি মনে হয় আমি চাইলেও কিছু করতে পারবো? গোয়ালা কোনো উত্তর না দিয়ে ফিরেঙ্গিকে মেরে ফেলে। সাথে সাথেই ফিরেঙ্গি পাশে করা গর্তে পড়ে যায়। মোক্সা অবাক হয়ে তার ভাইয়ের নিথর দেহ দিকে তাকিয়ে থাকে। গোয়ালা এগিয়ে এসে মোক্সাকে বলে দনুলিয়া মারা যাওয়ার খবর শুধু আমি, তুমি আর তোমার ভাই জানতো। আমি জানি তোমার জীবন থাকতে তুমি বেইমানি করবে না। মোক্সা হাহাকার করে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। গোয়ালা তার পোষা কুকুরকে আদর করতে করতে হাতিরামের হাতে একটা রুদ্রাক্ষ দিয়ে বলে এটা বিশালকে দিয়ে দিও, ওরও জানার অধিকার আছে যে কেন তার সাথে আমরা মাস্টারজির কথা বলে দিতে পারিনি। হাতিরাম জিজ্ঞেস করে কিন্তু বিশাল সুযোগ পেয়েও সঞ্জীবকে না মেরে মাস্টারজির থেকে কি জানতে চাচ্ছিল। গল্প চলে আসে সঞ্জীবের অফিসে। সারা অফিসে আসতে দেখে সবাই সঞ্জীবকে ঘিরে বেশ আনন্দ করছে। সবার অনুরোধে সঞ্জীব স্পিচে বলে এখন থেকে আমাদের চ্যানেল নতুন মোটিভ নিয়ে কাজ করবে, সেই সাথে সাথে সকলের স্যালারিও বাড়ছে, তাই আজকে এনজয় করো আর নতুন উদ্যমে কাজ করো। সারা বুঝতে পারে বিক্রম চ্যানেলটা কিনে নিয়েছে, আর তাতে সঞ্জীবেরও শেয়ার আছে। সারা আর এক মুহূর্ত দেরি না করে নিজের ক্যাবিনে এসে ডিজাইন লেটার টাইপ করে দেয়। সেটা প্রিন্ট করে সোজা সঞ্জীবের কাছে আসে। সঞ্জীব কাগজটা হাতে নিয়ে হেসে বলে তুমি না থাকলে এখানে কারোর কিছুই যায় আসবে না, তাই ভেবে দেখো। সারা বলে কিন্তু আমার যায় আসবে। সঞ্জীব ডিজাইন লেটারে সাইন করে দেয়। সারা রুম থেকে বের হয়েই যাচ্ছিল তখনই আহত হাতিরাম সঞ্জীবের ক্যাবিনে আসে। হাতিরাম
সঞ্জীবকে বলে আপনার মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। সঞ্জীব বলে তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। হাতিরাম বলে এটা আপনার জন্যই ভালো হবে। হাতিরাম একটা চেয়ারে বসে বলে আজ আমি আপনাকে একটা গল্প বলতে এসেছি। সঞ্জীব বিরক্ত হয়ে বলে এসব শোনার সময় আমার নেই। হাতিরাম বলে আমরা সারাদিন টিভিতে আপনার গল্প শুনি, এবার আমার গল্পটাও শুনে নিন। আপনার জীবনে এক কুকুর ভালো ভাগ্য নিয়ে এসেছে যে আপনার জীবন বাঁচিয়েছে। বিশাল তার গুরু থেকে শিখেছিল যে মানুষ কুকুরকে ভালোবাসে সে অবশ্যই একজন ভালো মনের মানুষ। বিশাল যখন সঞ্জীবের উপর নজর রাখছিল তখন ডলি আর সঞ্জীবকে তাদের বাসার সামনে সাবিত্রীর সাথে দেখেছিল। এই প্রথম বিশালের মনে হয়েছিল তার মাস্টারজি হয়তো ভুল কাউকে মারার কথা বলেছে, তাই সে বারবার তার গুরুর সাথে কথা বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। এই প্রথম বিশালের মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে, তাই সে প্ল্যান ক্যান্সেল করে দেয়। বিশাল শয়তান হতে পারে কিন্তু তার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে। হাতিরাম সারার দিকে তাকিয়ে বলে গল্পটা কেমন লাগলো? সারা মুচকি হাসে। হাতিরাম সঞ্জীবকে বলে চলুন তাহলে আরেকটা ছোট্ট গল্প শোনানো যাক। আসলে এই কেসের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। নিজেকে যতটা গুরুত্বপূর্ণ মনে করছেন ততটা গুরুত্বপূর্ণ আপনি না। সঞ্জীব অবাক হয়ে জিজ্ঞেস করে মানে কি? হাতিরাম হেসে বলে এর মানে হলো আপনি টার্গেট না হয়ে অন্য কেউ টার্গেট হলেও কিছুই যায় আসতো না, কারণ এখানে আসল টার্গেট ছিল বিশাল ত্যাগী। বিশালকে চিত্রকূট থেকে বাইরে বের করে আনার জন্য আপনি শুধুমাত্র একটা বাহানা ছিলেন যেন বিশালকে সহজেই মারা যায়। সঞ্জীব বেশ রেগে বলে সিবিআই তদন্ত করেছে, সবাই জানে এর পেছনে আইএসআই এর হাত ছিল। হাতিরাম হেসে বলে এই প্রথম কাউকে দেখছি যে মার্ডারের টার্গেট ছিল না জেনে খুশি হয়নি। সঞ্জীব রেগে বলে কি যাতা বলছো? আপনার এসব কাজের জন্যই আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছে। হাতিরাম টিটকারির হাসি হেসে উঠে চলে যেতে গিয়েও আবার ঘুরে তাকিয়ে বলে আপনার সাথে যখন প্রথমবার দেখা করেছিলাম তখন মনে হয়েছিল আপনি কত বড় মাপের মানুষ, কিন্তু যখনই কেসের ভিতরে ঢুকতে শুরু করলাম তখন আমার এই ভুল ধারণাটা ভেঙে গেল। হাতিরাম চলে যেতেই সঞ্জীব সারার দিকে তাকিয়ে বেশ ঘাবড়ে বলে কথাগুলো এই রুমের বাইরে যেন না যায়, সত্যি কথাগুলো কিছুই জানো না। সারা হেসে বলে ঠিক বলেছো, আমি জানি না, কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যে আমি চাইলে সেই কাজগুলো তোমার সাথেও করতে পারি যা তুমি ওই চারজনের সাথে করেছো। সারা চলে যেতে গেলেই সঞ্জীব পেছন থেকে বলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সারা কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। হাসপাতাল থেকে ড্রেসিং করিয়ে হাতিরাম রাতে বাসায় ফেরে। কবিতা হাতিরামের সারা শরীরে ব্যান্ডেজ দেখে কাঁদতে কাঁদতে হাতিরামকে জড়িয়ে ধরে। টপি, চিনি আর বিশালকে আদালতে হাজির করানোর প্রস্তুতি চলছে। থানায় অমৃশের সামনে দাঁড়িয়ে আছে হাতিরাম। হাতিরাম আমৃশকে বলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমৃশ টকাশকে ডেকে হাতিরামের বন্দুক আর গাড়ির চাবি ফেরত দিতে বলে। টকাশ এদের আমৃশ হাতিরামকে বলে গতরাতে হেডকোয়ার্টার থেকে কল এসেছিল, তোমার সাসপেনশন ক্যান্সেল হয়েছে। আমি সব জানি, তাই আমার সামনে ইনোসেন্ট হওয়ার নাটকটা করো না। হাতিরাম বলে আমি ভেবেছিলাম হয়তো আমি ডিউটিতে ফিরে এসেছি বলে একজন বন্ধু হিসাবে আপনি খুশি হয়েছেন। আমৃশ রেগে বলে কাজে যাও। আমৃশকে স্যালুট করে হাতিরাম রেজিস্টার থেকে নিজের গান আর গাড়ির চাবি ফেরত নেয়। তখনই হেডকোয়ার্টার থেকে হাতিরামকে ডেকে পাঠায়। ভাগাতের ফোনে হাতিরাম একটা ভিডিও দেখছে যেখানে বাজপাইয়ের পার্টির হয়ে টিকিট পেয়েছে গোয়ালা। বাজপাই গোয়ালাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। ভাগাত বলে এদের দুজনকে আবারও এক করার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি, তুমি তোমার চাকরিটাও ফেরত পেয়ে গেছো। হাতিরাম বলে এটা হয়তো আমার মুখ বন্ধ করে রাখার জন্যই দেওয়া হয়েছে। ভাগাত হেসে বলে এই সিস্টেমটা বাইরে থেকে অনেক চকচকে মনে হয়, কিন্তু যখনই তুমি সিস্টেমের ভেতরে ঢুকবে তখন দেখতে পাবে সব জায়গায় কেমন যেন তেল দেওয়ার একটা ব্যাপার আছে। সবাই জানে তাকে কি করতে হবে, আর যে জানে না তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এই সিস্টেম কখনোই বদলায় না। হাতিরাম হেসে ভাগাতকে বলে আপনাকে একটা প্রশ্ন করার ছিল। আপনি যখন আমাকে কেসটা দিয়েছিলেন তখন ভেবেছিলেন আমার মতো একটা গাধা এই কেসটা কখনোই সলভ করতে পারবে না। ভাগাত হেসে বলে তুমি এত বড় খেলোয়াড় সেটা আগে বুঝতে পারিনি। এদিকে ডলি সাবিত্রীর বাচ্চা ছানাগুলোর সাথে সময় কাটাচ্ছিল। সঞ্জীব ডলির কাছে এসে বলে থ্যাংক ইউ। ডলি হেসে কারণ জিজ্ঞেস করলে সঞ্জীব বলে আমি জানি না, শুধু মনে হলো তাই বললাম। ডলির কুকুরের প্রতি ভালোবাসার কারণে সঞ্জীব বেঁচে গিয়েছে, সেটা বলতেও তার ইগোতে বাজছে। ডলি অবাক হয়ে সঞ্জীবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইমরান তার ফাইনাল ইন্টারভিউর জন্য রেডি হয়ে হাতিরামের আসার অপেক্ষা করছে। দেরি হচ্ছে বলে শেষে হাতিরামকে কল করে বলে স্যার ফাইনাল ইন্টারভিউ, দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই হাতিরাম গাড়ি নিয়ে আসলে ইমরান অবাক হয়ে হাতিরামকে দেখে বলে আপনি এত আঘাত পেলেন কিভাবে? হাতিরাম বলে আমার বাবা আমাকে যেই পরিমাণের মারতো সে তুলনায় এটা কিছুই না। ইমরান অবাক হয়ে বলে কিন্তু পুলিশের গাড়ি? হাতিরাম বলে চুরি করে আনিনি, এর জন্য দাম দিতে হয়েছে, এবার গাড়িতে বসো। ইমরান গাড়িতে বসলে গাড়ি চালাতে চালাতে হাতিরাম বলে সিবিআই কে কেসটা দেওয়া হয়েছিল কেসের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য। সিবিআই সেজন্যই টেররিস্টের থিমটা কাজে লাগায়, মানে কমন থিম আর কি। যখন কোনো কেস সলভ করতে পারবে না কাউকে টেররিস্ট বানিয়ে সিম্প্যাথি পাবে। ইমরান আরো কিছু জিজ্ঞেস করতে গেলে হাতিরাম বলে ইন্টারভিউর দিকে ফোকাস দাও, আমি যা করতে পারিনি আমার বন্ধু তা করতে পেরেছে, এটা ভেবে যেন আমি গর্ব করতে পারি। ইমরান আর হাতিরাম দুজনেই মুচকি হাসে। এক্সাম সেন্টারের বাইরে আসলে ইমরান হাতিরামের থেকে
বিদায় নিয়ে ভেতরে চলে যায়। সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করে। বিশাল, চিনি আর টপিকে কোর্টে হাজির করা হয়। আজ তাদের কেসের প্রথম শুনানি। সকলে বেশ উৎসাহ নিয়ে অপেক্ষা করছে। চিনি কোর্টের বাইরে একটা বেঞ্চে বসা। চিনির সেই বন্ধু কোর্টের মেঝে পরিষ্কার করার বাহানা দিয়ে চিনির সাথে দেখা করতে আসে। সকলের চোখের আড়ালে চিনি কিছুটা কাছে এসে বলে, কেমন আছিস? চিনি হক চকিয়ে বলে, ভালো আছি। ছেলেটা বেশ রেগেই বলে, কতবার বলেছিলাম এত টাকার লোভ করিস না। চিনি ছলছল চোখে বলে, টাকাগুলো দিয়ে আমাদের জীবন শুধরাতে চেয়েছিলাম, যেন আর রাস্তায় থাকা না লাগে। চিনির এমন কথায় ছেলেটা থমকে যায়। তখনই কোর্টের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তাদের সকলের হাতে দড়ি বেঁধে সামনে এগোতে থাকে। কিছুটা আড়ালে এসে হাতিরাম বিশালের হাতে সেই রুদ্রাক্ষটা দিয়ে বলে, গোয়ালা ভাই এটা পাঠিয়েছে আর বলেছে তুমি হয়তো তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বলেই হাতিরাম সকলের চোখের আড়ালে সেখান থেকে চলে যায়। বিশাল হাতের দিকে তাকিয়ে দেখে এটা মাস্টারজি রুদ্রাক্ষ। এর মানে হলো তার প্রাণপ্রিয় গুরু তার বেঁচে থাকার একমাত্র কারণ দনুলিয়া মারা গেছে। বিশাল দ্বিতীয়বার আর না ভেবে এক পুলিশের কোমর থেকে পিস্তল বের করে নেয়। ঘটনাটা এত দ্রুত হয় যে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বিশাল সবার দিকে বন্দুক তাক করে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎই দেখে হাতিরাম তার দিকে বন্দুক তাক করে আছে। হাতিরাম আর বিশাল একে অপরের দিকে বন্দুক তাক করে থাকে। হাতিরাম ইশারা করে তাকে কিছু করতে মানা করে। বিশাল সেসব পরোয়া না করে নিজের মুখের ভেতরে পিস্তল ঢুকিয়ে গুলি চালিয়ে দেয়। পুরো মেঝেতে বিশালের রক্ত ছড়িয়ে পড়েছে। বিশালের জন্মের সময় পুরোহিতের বলা সেই কথাই যেন সত্যি হয়। পুরোহিত বলেছিল বিশালকে কেউ মারতে পারবে না, না দিনে না রাতে, না বন্ধু হয়ে না শত্রু, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হলো সে নিজেই। আজ পুরোহিতের বলা কথা অক্ষরে অক্ষরে পালন হয়। বৃষ্টির মাঝে এক অদ্ভুত সময় নিজেই নিজেকে খুন করে। রাতে লাইভ শুরু হয়ে গেল। সন্দীপ যেন কোথায় একটা হারিয়ে গেছে। কৃতিকার ডাকে বাস্তবে ফিরে বলতে শুরু করে, আইনের ন্যায় পেতে অনেক সময় লেগে যায়, কিন্তু আজ ঘটনাটা উল্টে গেছে। ন্যায়টা খুব দ্রুত ছিল। টেররিস্ট বিশাল ত্যাগী, যার আরেক নাম হাতোরা ত্যাগী, যাকে সঞ্জীব মেহরাকে খুনের ষড়যন্ত্রের কেসে প্রধান আসামি করা হয়েছিল, আজ কোর্টে সে নিজেকে শুট করে মেরে ফেলেছে। আবারও সঞ্জীব জনগণকে তার মন গড়া কাহিনী শোনাতে থাকে। মানে এই জীবনেও ভালো হবে না, মিথ্যা খবর বেচে চ্যানেলের রেটিং বাড়াবে। এদিকে হাতিরাম আর কবিতা সিদ্ধার্থকে নিয়ে একটা পার্কে পারিবারিক সময় কাটাতে আসে। সিদ্ধার্থ এখন তার বাবাকে ভীষণ ভালোবাসে। একটা আইসক্রিম কিনে এনে বাবার দিকে এগিয়ে দিলে হাতিরাম হেসে সেটা হাতে নিয়ে খেতে শুরু করে। কোনো কারণে কবিতা কথা বলতে বলতে কিছুটা এগিয়ে গেলে হাতিরাম পাশেই একটা কুকুরকে বসে থাকতে দেখে। সে তার আইসক্রিমটা কুকুরের দিকে ছুঁয়ে দিতেই কুকুরটা আনন্দের সাথে খেতে থাকে। হাতিরামের মনে হয় বিশাল ত্যাগীর পুরো কেসটাই যেন এই কুকুরকে ঘিরেই ছিল। একটা কুকুরের জন্য এত বড় মাস্টার প্ল্যানও ফেল হয়ে গেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।